আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি যে বইটার প্রশ্নের উত্তর করিয়ে দেব সেটা জীবন মুখোপাধ্যায় রচিত বই। এই বইটা কাদের কাদের স্কুলের পাঠ্য বই হিসেবে রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। অনুশীলনীতে ক দাগে দেখো এমসিকিউ প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এক দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন সংকলিত হয়? উত্তর হবে 1804 সালে। দুই দাগের প্রশ্ন, অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে। তিন দাগের প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধে পরাজিত হয়? উত্তর হবে ফ্রান্স। চার দাগের প্রশ্ন, টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। পাঁচ দাগের প্রশ্ন, ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে। ছয় দাগের প্রশ্ন, বিপ্লবের সন্তান বলা হয়? উত্তর হবে নেপোলিয়নকে। এবারে চলে আসছি নিচের অংশে। এখানে বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এক দাগের প্রশ্ন, নেপোলিয়ন ড্যাশ খ্রিস্টাব্দে সম্রাট পদ লাভ করে? উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। দুই দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন এ স্থান পায় ড্যাশটি উক্তি? উত্তর হবে 2287টি উক্তি। তিন দাগের প্রশ্ন, ড্যাশ পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ? উত্তর হবে ট্রাফালগারের। চার দাগের প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস এই মহাকাব্যিক উপন্যাস এর রচয়িতা ড্যাশ? উত্তর হবে লিও তলস্তয়। পাঁচ দাগের প্রশ্ন, ড্যাশ অভিযান ছিল নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত? শূন্যস্থানে হবে মস্কো অভিযান। এবারে চলে আসছি পরবর্তী পৃষ্ঠায়। এখানে সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। এক দাগের বাক্য, নীলনদের যুদ্ধে নেপোলিয়ন জয়ী হলো। এক দাগের বাক্যটা মিথ্যা। দুই দাগের বাক্য, নেপোলিয়ন ইতালিতে ওয়েস্টফেলিয়া রাজ্য প্রতিষ্ঠা করেন। দুই দাগের বাক্যটাও মিথ্যা। তিন দাগের বাক্য, নেপোলিয়ন ইংরেজ সেনাপতি ব্লুকারকে যুদ্ধে পরাস্ত করেন। তিন দাগের বাক্যটাও মিথ্যা। চার দাগের বাক্য, সেন্ট হেলেনা দ্বীপে 52 বছর বয়সে নেপোলিয়নের মৃত্যু হয়। চার দাগের বাক্যটা সত্য। এবারে চলে আসবো নিচের অংশে। এখানে বলা হচ্ছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। তো এখানে দ্বিতীয় জাস্টিনিয়ান মিলবে কোড নেপোলিয়ন এর সাথে, ইংরেজ সেনাপতি নেলসন মিলবে ট্রাফালগারের যুদ্ধ এর সাথে, লিও টলস্টয় মিলবে নেপোলিয়নের মস্কো অভিযান এর সাথে, ইংরেজ সেনাপতি ওয়েলিংটন মিলবে ওয়াটারলুর যুদ্ধ এর সাথে। এরপরে চলে আসছি খ দাগে। খ দাগে বলা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান এক। এক দাগের প্রশ্ন, তৃতীয় বর্ষের সংবিধান কি? উত্তরে লিখবে তৃতীয় বর্ষের সংবিধান 1795 সালের ফরাসি সংবিধান, যা ফরাসি বিপ্লবের সময় জাতীয় কনভেনশন দ্বারা গৃহীত হয়। এটি ফরাসি বিপ্লবীয় ক্যালেন্ডারের তৃতীয় বর্ষে প্রণীত হয়েছিল, তাই একে তৃতীয় বর্ষের সংবিধান বলা হয়। দুই দাগের প্রশ্ন, ক্যাম্পো ফর্মিওর সন্ধি কবে সম্পন্ন হয়? উত্তর হবে 17 অক্টোবর 1797 খ্রিস্টাব্দে। তিন দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন এ কতগুলি বিধি সম্বলিত আছে? উত্তর হবে 2287টি। চার দাগের প্রশ্ন, ফরাসি সমাজের বাইবেল কাকে বলা হয়? উত্তর হবে কোড নেপোলিয়নকে। পাঁচ দাগের প্রশ্ন, তৃতীয় শক্তিজোট কবে কাদের মধ্যে গঠিত হয়? উত্তরে লিখবে 1805 খ্রিস্টাব্দে ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। ছয় দাগের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ নামকরণের কারণ কি?
উত্তরে লিখবে মহাদেশীয় অবরোধ নামকরণের কারণ হলো এটি ছিল নেপোলিয়নের একটি অর্থনৈতিক অবরোধ নীতি, যা সমগ্র ইউরোপীয় মহাদেশ জুড়ে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার জন্য চালু করা হয়েছিল। 7 দাগের প্রশ্ন, বোরোডিনের যুদ্ধ কবে সম্পন্ন হয়? উত্তর লিখবে 1812 খ্রিস্টাব্দের 7 সেপ্টেম্বর। 8 দাগের প্রশ্ন, জাতিসমূহের যুদ্ধ কি? উত্তরে লিখবে লিপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, কারণ এই যুদ্ধে ইউরোপের 13টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে একযোগে যুদ্ধে অবতীর্ণ হয়। 9 দাগের প্রশ্ন, জুনটা বাহিনী কি? উত্তরে লিখবে সৈন্যবাহিনী, ক্যাথলিক গির্জা এবং অভিজাত শ্রেণীর প্রভাবে স্পেনের বিভিন্ন অঞ্চলে যে বাহিনী গড়ে ওঠে তা জুনটা বাহিনী বা বিদ্রোহী প্রতিরোধ সমিতি নামে পরিচিত। 10 দাগের প্রশ্ন, বাটাভিয়া প্রজাতন্ত্র কোন দেশে গড়ে ওঠে? উত্তরে লিখবে হল্যান্ডে। 11 দাগের প্রশ্ন, নীলনদের যুদ্ধে নেপোলিয়ন কার কাছে পরাজিত হন? উত্তরে লিখবে নীলনদের যুদ্ধে নেপোলিয়ন ইংরেজ নৌ সেনাপতি নেলসনের কাছে পরাজিত হন। এবারে চলে আসছি গ দাগে। গ দাগে দেখবে লেখা রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 2 থেকে 3টি বাক্যে উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2। 1 দাগের প্রশ্ন, কনসুলেট শাসন ব্যবস্থা কি? উত্তরে লিখবে ডাইরেক্টরির শাসনাধীন ফ্রান্সে যখন চরম বিশৃঙ্খলা চলছে, জনগণ এই শাসন সম্পর্কে বীতশ্রদ্ধ। এই অবস্থার সুযোগ নিয়ে সেনাবাহিনীর সাহায্যে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সে যে নতুন এক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তা কনসুলেট শাসন ব্যবস্থা নামে পরিচিত। নেপোলিয়ন সহ আরও 2 জন কনসালের ওপর শাসনভার অর্পিত হয়। নেপোলিয়ন হলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। 2 দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন এর গুরুত্ব লেখো। উত্তর লিখবে নেপোলিয়নের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ও গৌরবময় কীর্তি ছিল তাঁর আইন সংহিতা বা কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়নের যথেষ্ট গুরুত্ব ছিল, যেমন 1, এই আইনবিধির মধ্যে ফ্রান্সের প্রাচীন আচার অনুষ্ঠান, রোমান রীতিনীতি এবং ফরাসি বিপ্লবী ঐতিহ্যের সমন্বয় লক্ষ্য করা যায়। 2, কোড নেপোলিয়নে আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্ণুতা, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগের কথা বলা হয়। 3, কোড নেপোলিয়নের মাধ্যমে সামন্ততান্ত্রিক বৈষম্যের বিলুপ্তি এবং ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকারের স্বীকৃতি ঘোষিত হয়। 3 দাগের প্রশ্ন, মহাদেশীয় অবরোধ পদ্ধতি কি? উত্তরে লিখবে ইংল্যান্ডকে হাতে মারা সম্ভব নয় বলে নেপোলিয়ন তাকে ভাতে মারার ব্যবস্থা করেন। এই উদ্দেশ্যে তিনি একটি অর্থনৈতিক অবরোধের নীতি গ্রহণ করেন। তিনি ঘোষণা করেন যে ইউরোপের কোনো বন্দরে কোনো ব্রিটিশ জাহাজ যেতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে কোনো পণ্য আমদানি করতে পারবে না। এই উদ্দেশ্যে তিনি বেশ কয়েকটি নির্দেশনামা জারি করেন। সমগ্র মহাদেশকে নেপোলিয়ন এই সামুদ্রিক অবরোধের আওতায় এনেছিলেন বলে তার নাম মহাদেশীয় অবরোধ ব্যবস্থা। প্যারা চেঞ্জ করে একসাথেই লিখবে এর ফলাফল ভালো হয়নি। আসলে ব্রিটিশ পণ্যাদি ইউরোপের চাহিদা মেটাতো, এর ফলে সারা ইউরোপে নানা ধরনের সমস্যা দেখা যায়, এমনকি ফ্রান্সের অবস্থাও শোচনীয় হয়ে পড়ে। 4 দাগের প্রশ্ন, ট্রাফলগারের যুদ্ধ কি? উত্তর লিখবে ফ্রান্সকে নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে ইংল্যান্ড, অস্ট্রিয়া ও সুইডেন তৃতীয় শক্তিজোট গঠন করেছিল। তাদের পক্ষে নেপোলিয়নের বিজয়রথকে স্তব্ধ করা সম্ভব হচ্ছিল না। ঠিক এই সময় ইংরেজ সেনাপতি হোরেসিও নেলসন ট্রাফলগারের নৌযুদ্ধে 21 অক্টোবর 1805 খ্রিস্টাব্দে ফ্রান্স ও স্পেনের যুগ্ম নৌবহরকে ধ্বংস করেন। এই ঘটনা গোটা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। এরপর নেপোলিয়নের পক্ষে আর ইংল্যান্ড আক্রমণ করা সম্ভব ছিল না। বলা যায় যে ট্রাফলগারের পরাজয় ছিল নেপোলিয়নের পতনের প্রথম ধাপ। 5 দাগের প্রশ্ন, গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স কি? উত্তরে লিখবে রাশিয়া অধিকৃত পোল্যান্ড এর অংশ নিয়ে নেপোলিয়ন গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স গঠন করেন। 1809 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ার কাছ থেকে গ্যালিসিয়া দখল করে এর আয়তন বৃদ্ধি করা হয়।
রাশিয়ার ধারণা হয় যে নেপোলিয়ন পূর্বেকার স্বাধীন পোল্যান্ড রাষ্ট্র গঠনের চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে তিনি রাশিয়া কর্তৃক অধিকৃত পোল্যান্ডের অংশগুলিকে নবগঠিত গ্র্যান্ড ডাচি অব ওয়ার্স এর সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেবেন, যার এই মর্মে নেপোলিয়নের কাছ থেকে প্রতিশ্রুতি জানতে চান যে পোল্যান্ডকে কখনোই একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রে পরিণত করা হবে না। নেপোলিয়ন এই প্রতিশ্রুতি দিতে অস্বীকৃত হলে যার সন্দিগ্ধ, ভীত ও ক্ষুব্ধ হন। 6 দাগের প্রশ্ন, কনফেডারেশন অফ রাইন কি? উত্তর লিখবে জার্মানির ব্যাভেরিয়া, ব্যাডেন, উর্টেমবার্গ, স্যাক্সনি এবং আরও 28টি ক্ষুদ্র রাজ্য নিয়ে নেপোলিয়ন কনফেডারেশন অফ রাইন নামে একটি রাষ্ট্রসংঘ গঠন করেন। এর উদ্দেশ্য ছিল জার্মানি থেকে অস্ট্রিয়া ও প্রাশিয়ার প্রাধান্য লোপ করা। কনফেডারেশন অফ রাইন ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ফ্রান্সের আশ্রিত বাফার হিসেবে কাজ করে। 7 দাগের প্রশ্ন, 100 দিবসের রাজত্ব কি? উত্তরে লিখবে পরিস্থিতির সুযোগ নিয়ে 1815 খ্রিস্টাব্দের 1 মার্চ 1050 জন সৈন্য নিয়ে নেপোলিয়ন ফ্রান্সের ওপর আক্রমণ হানেন। তিনি রাজধানী প্যারিস অভিমুখে যাত্রা করলে কৃষক ও সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানায়। তিনি নিজেকে সম্রাট হিসেবে ঘোষণা করেন। 1815 খ্রিস্টাব্দের 20 মার্চ তিনি প্যারিসে প্রবেশ করেন। এই সময় থেকে 29 জুন 1815 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মোট 100 দিন ক্ষমতায় ছিলেন। এই ঘটনা 100 দিনের রাজত্ব নামে পরিচিত। 8 দাগের প্রশ্ন, লিপজিগের যুদ্ধ কি? উত্তরে লিখবে 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়নের সাথে চতুর্থ শক্তিজোটের জার্মানির লিপজিগ এ টানা 3 দিন ধরে চলা যুদ্ধ লিপজিগের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের পর নেপোলিয়ন পিছু হটতে বাধ্য হন। তার প্রচুর ক্ষয়ক্ষতি হয়, তার সাম্রাজ্য ভেঙে যায়, জার্মানি নেপোলিয়নের শাসনমুক্ত হয়। লিপজিগের যুদ্ধ জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত, কারণ এই যুদ্ধে ইউরোপের 13টি জাতি নেপোলিয়নের বিরুদ্ধে একযোগে যুদ্ধে অবতীর্ণ হয়। 9 দাগের প্রশ্ন, নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন? উত্তরে লিখবে নেপোলিয়ন ছিলেন বিপ্লবের অগ্নিময় তরবারি। যেখানেই তার সেনাবাহিনী প্রবেশ করেছে সেখানেই পুরাতনতন্ত্রের পতন ঘটেছে। ইউরোপের সর্বত্র সামন্ত প্রথাই ছিল সমাজ ও অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি। তার সাম্রাজ্য স্থাপনের ফলে সামন্ততন্ত্রের পতন হয়, গির্জার প্রাধান্য লোপ পায়, মধ্যবিত্ত ও কৃষকের মর্যাদা বৃদ্ধি পায়, কর ব্যবস্থা আরও সুষম ও দক্ষ হয় এবং সর্বত্র প্রতিভা ও যোগ্যতার মূল্য দেওয়া হয়। এই কারণে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলে অভিহিত করা হয়। 10 দাগের প্রশ্ন, পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করলে রুশ সেনাবাহিনী নেপোলিয়নকে বাধা না দিয়ে এবং সম্মুখ যুদ্ধ এড়িয়ে ক্রমাগত সাম্রাজ্যের মধ্যে পিছু হটতে থাকে। পিছু হটার সময় তারা পোড়ামাটি নীতি গ্রহণ করে, রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর ও জনপদ, বাসস্থান, বস্ত্র প্রভৃতিতে অগ্নিসংযোগ করে এবং পানীয় জলে বিষ মিশিয়ে দেয় যাতে নেপোলিয়নের সেনাবাহিনী সেগুলি ব্যবহার করতে না পারে। এর ফলে রাশিয়ার অভ্যন্তরে প্রবেশের পর নেপোলিয়নের সেনাবাহিনীর খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। এরপর জুলাইয়ে প্রবল বর্ষণ, আগস্টে অসহ্য চাপা গরম এবং পরে প্রবল শীত নেপোলিয়নের বাহিনীর অবস্থা শোচনীয় করে দেয়। 11 দাগের প্রশ্ন, নেপোলিয়ন নিজের বংশের সদস্যদের কোথায় কোথায় শাসক পদে বসান? উত্তরে লিখবে নেপোলিয়ন পুরাতন শাসকদের উৎখাত করে অনেক জায়গায় নিজের আত্মীয় বা ঘনিষ্ঠদের শাসন ব্যবস্থার শীর্ষে প্রতিষ্ঠিত করেন। যেমন 1 হল্যান্ডে তার ভাই লুইকে নিযুক্ত করে। 2 ওয়েস্টফেলিয়ায় আর এক ভাই জেরোমকে নিযুক্ত করেন। 3 ইতালির ভাইসরয় রূপে তার সৎ পুত্র ইউজিনকে নিযুক্ত করেন। 4 নেপলস এ প্রথমে ভাই জোসেফকে পরে আত্মীয় মুরাকে শাসক হিসেবে নিযুক্ত করেন। 12 দাগের প্রশ্ন, কি কারণে নেপোলিয়ন স্পেনের দখল নিতে উদ্যত হন? উত্তরে লিখবে নেপোলিয়ন যে কারণে স্পেনের দখল নিতে উদ্যত হন তা হলো 1
মার্কহামের মতে নেপোলিয়ন স্পেনীয় নৌবাহিনী সম্পর্কে যথেষ্ট উৎসাহী ছিলেন। তিনি এই নৌবাহিনী দখল করে আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করেছিলেন। 2. নেপোলিয়ন মনে করেছিলেন যে ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনের জনসাধারণও তাকে মুক্তিদাতা বলে অভিনন্দন জানাবে। 3. তিনি আরও মনে করেন যে ফ্রান্সের প্রাকৃতিক সীমা এবং নিজ বংশের শাসন বজায় রাখতে গেলে স্পেন দখল অতি প্রয়োজনীয়। 13 দাগের প্রশ্ন, কোন কোন অঞ্চল নিয়ে নেপোলিয়ন ওয়েস্টফেলিয়া রাজ্য গঠন করেন? উত্তরে লিখবে জার্মানি থেকে রাশিয়ার প্রভাব দূর করার উদ্দেশ্যে নেপোলিয়ন হ্যানোভার, ব্রান্সউইক, হেসে, ক্যাসেল প্রভৃতি অঞ্চল নিয়ে ওয়েস্টফেলিয়া রাজ্য গঠন করেন। 14 দাগের প্রশ্ন, গ্র্যান্ড আর্মি কি? উত্তরে লিখবে ফ্রান্স, হল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রিয়া, প্রাশিয়া, ইতালি, সুইজারল্যান্ড প্রভৃতি ইউরোপের প্রায় 20টি দেশ থেকে সংগৃহীত 6,75,000 এক বিশাল বাহিনী নিয়ে নেপোলিয়ন গঠন করেছিলেন গ্র্যান্ড আর্মি বা মহতী সেনাদল। সংখ্যার দিক থেকে বিশাল হলেও এরা সবই ছিল অনভিজ্ঞ ও উদ্যমহীন ভাড়াটে সৈনিক। প্রতিপক্ষ রাশিয়ার সৈন্য সংখ্যা ছিল মাত্র 2 লক্ষ। নেপোলিয়ন মনে করেছিলেন যে সংখ্যাধিক্যের জোরে ও আক্রমণাত্মক যুদ্ধের মাধ্যমে তিনি অতি সহজে এবং অতি দ্রুত তার রুশ অভিযান সমাপ্ত করবেন, কিন্তু তা সম্ভব হয়নি। 15 দাগের প্রশ্ন, স্পেনীয় ক্ষত কি? উত্তরে লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপার্টকে বসিয়ে দেন। তখন স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হয়। স্পেনে নেপোলিয়নের এই ব্যর্থতা স্পেনীয় ক্ষত নামে পরিচিত। 16 দাগের প্রশ্ন, নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হয় কেন? উত্তরে লিখবে নেপোলিয়নের রাশিয়া অভিযান ব্যর্থ হওয়ার কারণগুলো হলো: 1. রাশিয়ার সেনাবাহিনী পোড়ামাটি নীতি গ্রহণ করলে নেপোলিয়নের সেনাবাহিনীর খাদ্য সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। 2. জুলাইয়ে প্রবল বর্ষণ, আগস্টে অসহ্য চাপা গরম এবং পরে প্রবল শীতে নেপোলিয়নের বাহিনীর অবস্থা শোচনীয় হয়ে পড়ে। 3. টাইফাস নামক ভয়ঙ্কর জ্বরের প্রকোপে নেপোলিয়নের সেনাদল দিশেহারা হয়ে পড়ে। 17 দাগের প্রশ্ন, কোন সময়কালকে নেপোলিয়নের যুগ বলা হয়? উত্তর লিখবে নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 9 নভেম্বর 1799 খ্রিস্টাব্দে ফ্রান্সে কনসুলেট নামে নতুন এক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। নেপোলিয়ন সহ আরও 2 জন কনসালের ওপর শাসনভার অর্পিত হয়। তিনি হলেন সর্বশক্তিমান প্রথম কনসাল। এইভাবে ফ্রান্স তথা ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ শুরু হয়। এই সময়কালটা ছিল 1799 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ। 18 দাগের প্রশ্ন, আইবেরীয় উপদ্বীপের দেশগুলির নাম লেখো। উত্তরে লিখবে আইবেরীয় উপদ্বীপের দেশগুলি হলো পর্তুগাল ও স্পেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই অনুশীলনীর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।